সবশেষের কথা আমি বাদই দিই। প্রথম যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, আমি তো তখন থেকে বলে আসতেছি যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে এবং কারা কে কে কিভাবে তাদেরকে সিলেক্ট করবে, এটা নিয়ে আমার প্রথম থেকে প্রশ্ন আছে। অসংখ্য উপদেষ্টা আছে যাদের এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র সম্পর্ক নেই এবং শেখ হাসিনার বন্দনা করে গেছে তাদের পুরো সময়টা জুড়ে, লিখে গেছে, লেখালেখি করে গেছে এবং এই বিপ্লব ব্যর্থ হলে তারা আগে যা করতো সেই কাজই করতো। এবং এমন না যে এরা খুব দক্ষ মানুষ, হ্যাঁ, এরা কেউই খুব দক্ষতা নাই, মানে আমি আমি আর নাম ধরে বলতে চাই না, এদের কোনো ধরনের দক্ষতা নাই, এরা কোনো কাজ জানে না, এরা আধুনিক দুনিয়া সম্পর্কে জানে না, কিভাবে দুনিয়া চলতেছে সেটা জানে না, ম্যানেজমেন্টের কোনো স্কিল নাই, বয়স্ক, বৃদ্ধ, জরাজীর্ণ, প্রত্যেকের হাজারোটা অসুখ, এ, তারা চলতে পারে না। আপনি দেখেন, এই যে আব্দুল্লাহ মারা গেল, 100 দিন রোগে ভুগে সিএমএইচ এ মারা গেল বাচ্চাটা। এ তো আমাদের সবচেয়ে আমি আমি বলবো যে এই পর্যন্ত, আমি জানি না আরো কে কে আহত আছে, খোদা না করুক আর কেউ যেন না থাকে এরকম, কিন্তু আমি তো ধরে নেব যে সেই আহ, এসে শেষ শহীদ হলো আর কি আমাদের। তো এখন এই যে ছেলেটা মারা গেল, বাচ্চাটা মারা গেল, এই যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের উপদেষ্টাদের কি উচিত ছিল না একবার একটু যে মৃতদেহটা দেখে আসা, ডেড বডিটা দেখে আসা, জানাজায় অংশ নেওয়া? কেউ গেছে? এতগুলো উপদেষ্টা আছে, একজন গেছে? যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসছে, ক্ষমতা উপভোগ করতেছে, সেই একটা বাচ্চা মারা গেল 100 দিন ভুগে, একটা উপদেষ্টার সময় হলো না যে একটু জানাজা করে আসে? মানে এরা 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 কোন নৈতিকতায় সরকারের চেয়ার গুলোতে বসে আছে? এই প্রশ্নটা তো করতে হবে। এবং এই জন্যই বসে নাই কারণ বিপ্লবে তো তাদের কিছু যায় আসে না, ওই বাচ্চার জীবন যাওয়া না যাওয়া দিয়ে তার কিছু যায় আসে না। সে তার বাচ্চাও না, ওরা তো আমাদের বাচ্চা, কিন্তু এই বাচ্চা তো এই উপদেষ্টাদের বাচ্চা না। বাচ্চা হলে নিশ্চয়ই যেত, নিজের ছেলে, নিজের ছেলের জানাজায় যেত না? ওরা আমাদের ছেলে, ওরা আমাদের ছেলে না, ওরা আমাদের সন্তান। এই 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 আব্দুল্লাহর মৃতদেহ তো চারদিকে চারজন উপদেষ্টা বহন করে নিয়ে যাওয়া উচিত ছিল, বীরের মতো করে। আমি শিওর আজকে যদি আসিফ, যদি উপদেষ্টা হতো, আসিফ মাহতাব উৎস যদি উপদেষ্টা হতো, আমি শিওর ও যে সামনে দাঁড়াইতো, ও ইমামতি করতো। শুধু ইমামতি করতো না, তারপরে ওই খাটিয়া নিয়ে ও সামনে যে দাঁড়িয়ে যাইতো। আমি শিওর এটা বলে দিতে হইতো না ওকে, কারণ ও ওন করে। ও তো বুক চিতায় তো এই লড়াইয়ে নামছে, ছাত্রদের উৎসাহ দিছে। কয়টা শিক্ষক ছাত্রদের সাথে যে লড়াইয়ে নামছিল? আসিফ নামছিল? শুধু নামছিল না, গ্রেফতার হয়েছে এবং তাকে তাকে যখন নির্যাতন করছে সবাই দেখছে। হাতে হাঁটতে পারতো না, হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে, এবং ওর একটা চিহ্ন আছে আঙুল এরকম উঁচু করে, তাই না আসিফ? জি জি হ্যাঁ, জি। হাত হাত কিন্তু ও আঙুল উঁচু করে আছে, মানে একটা সাইন দিচ্ছে, তার বিজয়ের চিহ্ন সে কিন্তু দিয়ে যাচ্ছে। তার শাহাদাতের চিহ্ন। বিশ্বাস অনুসারে, তার ধর্ম বিশ্বাস অনুসারে সে শাহাদাতের চিহ্ন দিয়ে দিচ্ছে। তো এরকম ছেলে যদি থাকতো, আসিফরা যদি থাকতো আজকে উপদেষ্টা পরিষদে, আজকে চেহারা অন্যরকম হতো, চেহারা অন্য। আজকে 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 তো আমাদেরকে প্রত্যেককে উপদেষ্টাকে জিজ্ঞেস করতে হবে, লজ্জা দিতে হবে, আপনার ছেলে যদি শহীদ হতো আপনি জানাজা করতে যেতেন না? আপনার ছেলে না ও? যারা শহীদ হয়েছে আমরা বলি না ওরা আমাদের ছেলে? যারা আহত হয়েছে আমরা বলি না ওরা আমাদের ছেলে, বাচ্চা আমাদের? তা আপনি যেতেন না? এই তো উপদেশটা আমাদের। বাচ্চারা রক্ত দিল, আর এই বুড়া হাবড়া, আমি বলি বুড়া খাটাস, এই বুড়া খাটাস গুলো যে ক্ষমতা উপভোগ করছে। না, কালকে রাতে যখন দেখেন, রাতে আসিফ নজরুলের বক্তব্যটা আমি শুনলাম, সেই বক্তব্যের ভেতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। মানে এটা নভেম্বর চলছে, ডিসেম্বর, তার মানে 1 মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে। তো কালকে কোনটা নিয়ে, কোনটা এই নিয়ে? হাসপাতালে, পঙ্গু হাসপাতালের সামনে গিয়েছিলেন তিনি রাতে, যখন ওই আমি। চিকিৎসা নিয়ে? জি। ওই চিকিৎসা নিয়ে আমি আপনাকে ইলিয়াস, আমি আপনাকে আজকে বলতেছি, আপনি লিখে রাখতে পারেন, কিচ্ছু করতে পারবেন না, ওরা জানেই না। আমাকে তো এই বাচ্চারা প্রত্যেকদিন ফোন করে, কেউ না কেউ ফোন করে, এবং আমি ফোনে, আমি ওদের ফোন ধরি, কথা বলি, দীর্ঘ সময় ফোন করে কথা বলে।
ওরা কান্নাকাটি করে, আমিও কিছু কান্নাকাটি করি, এবং আমি তো ওদের প্রবলেমটা বুঝি। এই এই পুরো উপদেষ্টা পরিষদ কেউ জানে না ওদের প্রবলেমটা আসলে, কেউ জানে না। আমি বলতেছি ওরা কেউ জানে না, কথা বলেনি ওদের সাথে, ওদের সমস্যাটা কি জানে না। বললেই হলো 1 মাসের মধ্যে সলভ করবে, জীবনেও পারবে না ওরা কিছু। আমি আজকে লিখে দিতে পারি, যদি কিছু করতে পারে আমি কান কেটে দিব, কুত্তায় খাও, আমি কান কেটে দিয়ে দিব, কুত্তায় খাওয়াবো। না না, সে করার জন্য করবে না করবে সেটা তো পরে, মানে করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় ওনাদের কেন লাগবে? মানে এই 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 সময়টাতে আপনি ডিসেম্বরে পারবে না ইলিয়াস, ডিসেম্বরে ওরা পারবে না, ওরা কিচ্ছু করতে পারবে না, কারণ ওরা জানেই না প্রবলেমটা কোথায়। না, আপনি সলভ একজন করা তো দূরের আপনি কথা। আপনি একজন চিকিৎসক, আপনি জানেন যে যতটা সময় পার হবে একজন চোখের যে সমস্যাটা, পায়ের সমস্যাগুলো, এগুলোর যত সময় পার হবে তত তার ওইটার বিপজ্জনক অবস্থায় যাবে, এবং সেটা ইলিয়াস আপনি জানেন, আসিফও জানে, আমি 5ই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে, এবং আমি নিজেকে ভলান্টিয়ার করছিলাম যে আমি এটা ভলান্টিয়ার করব। আমি এই একটা পরিকল্পনা করছিলাম, ওয়ান স্টপ একটা সার্ভিস সেন্টার করা হবে, যেখানে সমস্ত আহতরা আসবে, তাদের চিকিৎসা শুধু হবে না, তাদের সাইকোথেরাপি হবে, কাউন্সেলিং হবে, এবং ফাইনালি তাদেরকে পুনর্বাসন করা হবে। আমি 5ই অক্টোবর একটা পরিকল্পনা দিচ্ছি। তারপরে ডিজি হেলথ, তারপরে এটা স্বাস্থ্য উপদেষ্টার নজরে পড়ছে, ডিজি হেলথকে বলছে যে আমার সাথে বসে এই পরিকল্পনাটা চূড়ান্ত করতে। আমি লিখে দিছি প্রজেক্টের রেশনাল, লিখে দিছি অবজেক্টিভ, লিখে দিছি। তারপরে তাদের আসার কথা ছিল, কেউ আসেন। আমি কিন্তু আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে টাকার কথা চিন্তা করেন না আপা, আমি টাকা জোগাড় করে দিই। আরে ভিক্ষা করে টাকা জোগাড় করে দিতাম, কয় টাকা লাগতো? সেটা তো আমরাও বিভিন্ন সময় এই কথাগুলো বলছি যে যদি টাকা প্রয়োজনে আমি প্রবাসীরা দেওয়ার আমি জন্য তো রাজি। ইলিয়াস নিজে দায়িত্ব নিতে চাইছিলাম, আমি হুম, নিজে দায়িত্ব নিতে হুম, চাইছিলাম যে আমাকে দেন, আমি এদের চিকিৎসার ব্যবস্থাটা করে হুম, দিচ্ছি, হুম। আমি পরিকল্পনাটাও করে দিচ্ছি। তো একটা জিনিস 14 জনকে বলতে হয়, তারপরে কোনো কাজ হয় যে আসিফ মাহতাব, আপনি আন্দোলনের একেবারে শুরু থেকেই ছিলেন। জি। যদিও আন্দোলন শেষ হবার পরে আর আপনাকে আমরা দেখছি না, আপনি সিনের বাইরে চলে গিয়েছেন বা আপনাকে বাইরে রাখা হয়েছে। তো এই যে আপনি সিনের বাইরে চলে আসলেন, বা যারা আজকে এখানে উপদেষ্টা মণ্ডলীতে আছে, পিনাকিদা যেটা বলছিলেন, আমি বিশ্বাস করেন, আমাকে এখন যদি জিজ্ঞেস করেন যে সব কয়জন উপদেষ্টার নাম বলতে, আমি চিনিও না, নামও জানি না, মনে হয় ৩-৪ জনের নাম বলতে পারবো, এর বাইরে সবাইকে চিনিও না আমি, এবং চেনার প্রয়োজনও মনে করি না, বা তারা চিনাইতেও চান না। যখন আপনার ইন্টারাকশন হবে, একটা কাজ নিয়ে আপনি কাজ করবেন, বিভিন্ন বিষয়, যেমন আওয়ামী লীগের একজন মন্ত্রী, সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে বিভিন্ন কাজ করতো, মানে ভালো খারাপ সেটা পরের কথা, সে করতো যে কারণে আমরা দেখতাম, মানে ওনারা কোথাওই নাই, মানে ওনারা করেন কি আসলে, মানে ওনারা কি সারাদিন ঘুমান না কি করেন এটাও আমরা জানি না। তো এই যে আপনি বাইরে চলে গেলেন, মানে আপনি কি এমনিতেই বাইরে আছেন, নাকি আপনার সাথে কি এই যে সরকার, একটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছি, সেই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয় কিনা, বা কোনো ধরনের নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনার সাথে কোনো বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? এখানে কিছু বিষয় আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা 1 নাম্বার বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনেশনটা কি আসলে। বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে। তা এটা গণ অভ্যুত্থানে আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই। ফর এক্সাম্পল, আমার আদর্শ অবভিয়াসলি আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই মাই রিলিজিয়ন, যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য। নীতি নৈতিকতা ওখান থেকেই আসছে, বাট অনেকের এখান থেকে আসে নাই। সো বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো, তো বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে। আপনি বিপ্লবের মধ্যে যারা ডিরেক্টলি ইনভলভ না, তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন, সেটা কিভাবে বিপ্লবী সরকার হয়? এখন বিষয়টা হচ্ছে যে আমাকে কোনোভাবে তারা কোনো কন্ট্যাক্ট করে নাই, অ্যাজ ইফ আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নাই। যেখানে ইটস ওকে, মানে আই ডোন্ট পার্সোনালি কেয়ার। আমি বাংলাদেশের এই সব, আপনারা জানেন, আপনারা রিপোর্টার, আপনারা জানেন যে আমি বাংলাদেশের একদম ফার্স্টের থেকেই এই আন্দোলন, শুধু এটা না, আমি বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় রোড ব্লক করা, সেটা আমি ফার্স্টে করি। ইট ওয়াজ মাই প্ল্যান। হ্যাঁ, আমার ওই স্ট্র্যাটেজিটা আমি যদি দেখান, আমি এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দিব আমার ডিটেল স্ট্র্যাটেজি। তো সেটা আমি ফার্স্টে করি। তো আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আশায় না, যে আমি কিছু একটা পাবো, আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে, এরকম না। আমি এখানে এই জন্য কিছু করি নাই। সো তারা যদি সরকার ঠিক মতো চালাতে পারতো, দ্যাটস ফাইন, আই এম হ্যাপি। আপনি যদি দেখেন আমার স্ট্যাটাসগুলি, আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ, সরকার গঠন হয়েছে, ইটস ফাইন, আমার দরকার নাই। হাউএভার,
দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ ক্লিয়ারলি আ ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট। সে বৈষম্য বিরোধী দাবি করছে বা সে নিজেই বৈষম্য করছে। তারা তাদের এজেন্ডা, তাদের আইডিয়ালস যেটা বাংলাদেশের সাথে যায় না, সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ কারবার সেটা করছে। জনগণের যে দ্রব্যমূল্য হার, বিভিন্ন সমস্যা, একদম 5ই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা, সেটাও তারা ফেইলিয়ার। এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি, কারণ আমি এখনো মানুষকে দেখি যে তারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে, তাদের কোনো খোঁজ খবর নাই, মানে তাদের যে কোনো একটা প্রসেসে আনা হবে সেটাও নাই। তার মানে দে আর ফেইলিয়ার ইন এভরি লেভেল। সো এই জন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসেবে ধরতে পারছি না, দুঃখজনকভাবে। আমি এটাকে বিপ্লবী সরকার বলবো না। আমি যদি আরো একটু ফার্দার ইলাবোরেট করি, সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে নেওয়া হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক। এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। এনজিওরা যেমন নম চমস্কি আপনারা সবাই জানেন, পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য নাম্বার ওয়ান পলিটিক্যাল থিঙ্কার, সে এরকম বলেছিল যে একটা অর্গানাইজেশন, এনজিও অর্গানাইজেশন একটা ফ্যাসিস্ট বা একটা টোটালিটেরিয়ান একটা সিস্টেমের মতো, যেখানে এনজিওর যে মাস্টাররা তারা যেটা বলে ওয়ার্কারদের সেটাই করতে হয়। তাদেরকে ছাঁটাই করতে চাইলে করে দিতে পারে, তাদেরকে যাকে ইচ্ছা তাকে নিতে পারে, তার কালচার, অফিস কালচার, সেগুলো সবই ইয়ে করে এনজিওরা। তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ, আমি যাকে খুশি তাকে নিব, আমি যা খুশি তাই করবো, আমি আমার আদর্শ চাপাই দিব জনগণের উপর, দ্যাটস এ প্রবলেম। বিকজ জনগণের দ্বারা সরকার, সরকারের দ্বারা জনগণ না। এনজিও মানে ওয়ার্কার চালিয়ে অভ্যস্ত, এনজিও কারো মানে কিভাবে বুঝাবো, যে কারো আন্ডারে তারা তো থাকে না। কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট, তারা কিন্তু সিভিল সার্ভেন্ট, জনগণের দাস মানে সার্ভেন্ট তারা। তো তারা এইভাবে ট্রিট করছে না, তারা আমাদের উপর বলে দিচ্ছে যে এই যে আমরা এই লোকটাকে নিলাম। ওয়েল, আপনি নিলেন কেন? আপনি কাকে জিজ্ঞেস করে নিলেন? কি প্রসেসে নিলেন? আপনি বললেন হয়ে গেল?